ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। রাজনীতির মাঠ, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ডাকসু ভোট নিয়ে কথাবার্তা চলছে। কেমন হবে ডাকসু ভোট? মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, সবার প্যানেল ঘোষণা হয়ে গেছে। কি ভাবছেন প্রার্থীরা? এ নিয়ে কথা বলতে চাই আজকে আমরা। আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে যুক্ত হয়েছেন। আপনাদের সঙ্গে আরআইসিএল স্টিল গণতন্ত্রের পুরো সময় জুড়ে থাকবো আমি, শেখ জায়েদ। সঙ্গে আছেন আমার ঠিক ডান পাশে আছেন মেঘমুল্লার বসু, সাধারণ সম্পাদক এবং জিএস পদপ্রার্থী বাম গণতান্ত্রিক ছাত্র জোট। আছেন তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী। দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। এবারে এমন সময়ে ডাকসু এসেছে যখন ছাত্র জনতা রক্ত দিয়েছে, স্বৈরাচারের বিদায় করেছে, তারপর অরাজনৈতিক সরকার ক্ষমতায়, এই সময়ে ডাকসু নির্বাচন এবং একটি জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, প্রশাসনের প্রতি একটু পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ, এই রকম কিছু অভিযোগ আছে। একই সঙ্গে গুপ্ত রাজনীতি নিয়ে ভয় আছে যে গুপ্ত রাজনীতি কোনোভাবে নির্বাচন বানচাল করতে পারে কিনা, এই ধরনের কিছু অভিযোগ মাঠে ময়দানে আছে। আপনারাই করেছেন বিভিন্ন সময়। মেঘমুল্লার বসু, আপনার কাছে আসতে চাই। আজকে পর্যন্ত আপনাদের বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছেন তাদের সহাবস্থান আমরা ভালোই দেখছি, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন, অর্থাৎ মৌখিক বাকযুদ্ধ পর্যায়ে আছে, যেটি হচ্ছে বিভিন্ন সময় আমরা গত ডাকসু ইলেকশনেও যেটি দেখেছি। আগে থেকেই সহিংস ছিল, তার আগেও যে আমরা যেগুলো ঐতিহাসিক নির্বাচন বলি, সেই সময়েও ডাকসু নির্বাচনগুলোতে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে সরকারপন্থী ছাত্র সংগঠন যারা থাকে, যে তাদের যে আধিপত্য এবং পেশি শক্তির প্রদর্শন, সেটি আমরা তখন দেখেছি। তো এখন পেশি শক্তি দেখছেন কিনা, পরিবেশ কেমন দেখছেন আজকে পর্যন্ত, ঠিক কেমন পরিবেশটা চান আপনারা? প্রথমত একটা জিনিস বলে নেওয়া দরকার যে আমি যে সাধারণ সম্পাদকের পদপ্রার্থী হয়েছি সেটা কিন্তু বাম গণতান্ত্রিক জোটের ছাত্র জোট থেকে। ছাত্র জোটের প্যানেল বলাটা বোধহয় আপনাদের আপনারা একটা নাম দিয়েছেন। শুধু নাম দিয়েছি তাই না, এখানে আপনি যদি একটু হিসাব করে দেখেন তাহলে এটা 1/3 ক্যান্ডিডেট এরকম যারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত না। এবং আমরা যখন এই প্রসেসটি করেছি আমরা আসলে শুরু করতে চেয়েছিলাম আরো এরকম স্বতন্ত্র, আপনার যারা বিভিন্ন রকম সিভিল লিবার্টিতে বিশ্বাস রাখেন এক জায়গা থেকে, কাজে এটা যে গঠনগত প্রক্রিয়া, সেই গঠনগত প্রক্রিয়া থেকে এটা কিন্তু গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল অ্যাজ সাচ না, কিন্তু গণতান্ত্রিক ছাত্র জোটের একটা বড় অংশ এটার সাথে সম্পৃক্ত। প্রায় 2/3 ক্যান্ডিডেট গণতান্ত্রিক ছাত্র জোটের সাথে সম্পৃক্ত। এটা যেমন সত্য, তেমনি অনেক ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট যারা তাদের ক্যাম্পাস জীবনে কোনো না, আপনি বলতে পারেন যে আমাদের যে পর্ষদের নাম দিয়ে যদি বলেন তাহলে ভালো হয়, যে প্রতিরোধ পর্ষদের ক্যান্ডিডেট মেঘমুল্লার বসু, জিএস পদপ্রার্থী। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ক্যাম্পাসে দেখতে পেয়েছি যে আসলে অনেকগুলি ক্রাইসিস ক্যাম্পাসে রয়েছে। আমরা অনেকদিন ধরেই আমরা জানেন যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে পরশুদিন আমরা 6টি আলাদা আলাদা দফা চিফ রিটার্নিং অফিসারের কাছে পেশ করেছি। তার মধ্যে কয়েকটি জিনিস রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ক্যাম্পাসে শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের সময় নয়, জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যারা বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত এবং সংযুক্ত ছিলেন, তারা যাতে কোনোভাবেই তাদের জন্য আইনি ভিত্তি না থাকে নির্বাচনে অংশগ্রহণ করার, সে বিষয়ে আমরা দাবি জানিয়েছিলাম। এবং এই দাবি কিন্তু আমরা আজকে থেকে জানাচ্ছি না, একদম অভ্যুত্থানের পর থেকে এই প্রশাসনের কাছে আমরা এই দাবি জানিয়ে আসছি। তার কারণ হচ্ছে যে এইটি আসলে একটা অন্তর্ঘাতের সিচুয়েশন তৈরি করতে পারে। কারণ আপনি দেখেন জুলিয়াস সিজার তালুকদারের মতো মানুষের পদপ্রার্থিতা যদি আসলে অ্যাকসেপ্টেড হয়, তাহলে এটা অবভিয়াসলি ক্যাম্পাসে এক ধরনের একটা আলোড়ন সৃষ্টি করবে। কারণ ধরেন 2024-এ কার কি রোল ছিল সেটা একটা আলোচনা, কিন্তু যারা ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ইতিপূর্বে, যারা এই ক্যাম্পাসে গেস্ট রুম, গণরুমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য কাজ করেছেন, তাদের আসলে একটা তালিকা তৈরি করতে না পারাই প্রশাসনের ব্যর্থতা। এবং সেই ব্যর্থতার সুযোগ নিয়ে আজকে আমরা গতকালকে দেখেছি যে সম্ভবত ওনার নাম সুমিত সেন, চারুকলা ছাত্রলীগের আরেকজন নেতা, যিনিও জুলাই অভ্যুত্থানের সময় অত্যন্ত মারমুখী ভূমিকা পালন করেছেন এবং তার পূর্ববর্তী সময়ে তার বিরুদ্ধে শিক্ষকদের উপর অত্যাচারের এবং শিক্ষার্থীদের উপর অত্যাচারের অভিযোগ হয়েছে, তিনিও পদপ্রার্থী হয়েছেন। তো আসলে যারা এরকম বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের আইনি তাদের তালিকা না করতে পারার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, উইচ ইজ ভেরি আনফরচুনেট। এবং এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে আপনার হলের রাজনীতিতে আসলে প্রক্রিয়াটি কি হবে, আমরা কি সেটা পরিষ্কার করা হয়নি এখন পর্যন্ত। এছাড়াও আসলে আরো অনেক ধরনের ক্রাইসিস রয়েছে। অনলাইন কেন্দ্র করে অনেকগুলি গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, যেগুলি পার্টিকুলার কিছু গ্রুপের মদতপুষ্ট, কিন্তু তারা যখন ফাংশন করে তারা ঢাকা ইউনিভার্সিটির নাম দিয়ে ফাংশন করে। এবং ধরেন সমালোচনা তো নানানভাবে হতেই পারে, সমালোচনা অনেক ক্ষেত্রে অনেক তীব্র হতে পারে, কিন্তু মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশনের যে ব্যবহার, এটি নিয়ে আমরা শঙ্কিত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে
গতকালকে বলেছিলাম যে গ্রুপগুলির ব্যাপারে এবং পেজগুলির ব্যাপারে পার্টিকুলার ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ প্রচারণার একটা বড় অংশই অনলাইন গ্রুপগুলো হবে, কিন্তু তার কোনো কিছু আসলে প্রশাসন করতে পারেনি। আমাদের ভয়ের জায়গাটা হচ্ছে যে এই সংকটগুলোকে কাজে লাগিয়ে কোনোভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা শেষ মুহূর্তের প্রয়াস নানান পক্ষ থেকে হবে কিনা। সো আমাদের অবস্থান খুবই ক্লিয়ার, আমরা মনে করি না যে হচ্ছে পরিস্থিতি পারফেক্ট, আমরা মনে করি অনেক ধরনের ক্রাইসিস আছে, আমরা সেই ক্রাইসিসগুলোর কথা বারবার বলছি, কিন্তু এই ক্রাইসিসগুলো থাকা সত্ত্বেও আমরা মনে করি আমাদের যে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন তার অংশ হিসেবে ডাকসুকে আমরা একটা অপরচুনিটি বা সুযোগ হিসেবে দেখছি, যার মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলোকে বৃহত্তর অর্থে শিক্ষার্থীদের মধ্যে নিয়ে যেতে পারি। সো আমরা একই সঙ্গে খুবই আশাবাদী কিন্তু আবার কনসার্ন। আবার আসবো আপনার কাছে। তাহমিদ, কি কি চ্যালেঞ্জ আছে? যেমন এই লেভেল প্লেইং ফিল্ড নেই প্রসঙ্গে যেমনটি মেঘমল্লার বলল যে যারা বিভিন্ন সময় ফৌজদারি অপরাধে যুক্ত তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি, মানে এটাই সে বলেছে। জুলাই অভ্যুত্থানে হামলাকারীরা ছাড়াও এর আগে যারা যুক্ত ছিল সেগুলোর বিষয়ে বলেছে। আপনার চোখে কি কি চ্যালেঞ্জ আছে আসলে? আচ্ছা, এখানে প্রথমত যে ঘটনাটা মেঘদা বলেছেন, ব্যাখ্যা করেছেন যে আসলে জুলাইকে শুধুমাত্র আমরা হচ্ছে একটা ফিল্টারিং প্রসেস হিসেবে দেখি, বাট জুলাইয়ের আগে যারা ফৌজদারি অপরাধ করেছে তারা আসলে শাস্তি পাওয়ার আগ পর্যন্ত তারা কেউ নির্দোষ না, কারণ সে তখন ওই অপরাধটা করেছে এবং তার কিন্তু বিচার হয়নি। আমরা দেখেছি জুলিয়াস সিজার তালুকদারের মতো এমন অনেক অসংখ্য ছাত্রলীগার যারা হচ্ছে ক্যাম্পাসে ভিন্ন মতকে দমন করেছে একদম কঠোরভাবে। তো তারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তার অর্থ এই না যে তার পূর্বের পাপগুলো হচ্ছে ধুয়ে গেছে, এবং আমরা অবশ্যই চাই তাদের কাছে সেই শাস্তির আওতায় আনতে হবে। এবং এই ক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা ব্যর্থতা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বলার পরেও আমাদের এই সমস্যাগুলোকে তারা আইডেন্টিফাই করতে পারে নাই, এবং এগুলোকে আইডেন্টিফাই করতে না পারার কারণে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে, আন্তরিক ছিল কি তারা? আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ধরনের তদন্ত কমিটি বা বিভিন্ন অনেক কিছু করেছে, কিন্তু আমরা এটার কোনো আশানুরূপ ফলাফল দেখি নাই। এবং আমরা দেখতে পারি যে ইভেন জুলাই অভ্যুত্থানের যে হামলাকারী তারাও কিন্তু ভোটার লিস্টে চলে এসেছে। তো এগুলো আসলে যে আপনি কি বিষয়টাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন তার একটা বহিঃপ্রকাশ এখানে বোঝা যাচ্ছে। আর দ্বিতীয়ত যেটা লেভেল ফ্লাইং ফিল্ড বলতে বারবার কি বোঝানো হচ্ছে এই বিষয়টা আসলে আমার কাছে পরিষ্কার না। যেমন ধরেন ক্যাম্পাসে প্রত্যেকটা দল তাদের মতো করে স্ট্র্যাটেজি সাজায়, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে লাস্ট এই ডাকসুটা হওয়ার সময় যখন আচরণবিধি ভঙ্গ করা হলো, তানভীর বারী হামিম সর্বপ্রথম এই ডাকসু নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলো। তিনি হচ্ছে মিছিল সহ স্লোগান সহ সেখানে প্রবেশ করলো, যেখানে তার জন্য ছাত্রদলের জিএস পদপ্রার্থী, যেখানে তার অপরাধটা একদম সুস্পষ্ট প্রমাণিত এবং ভিডিওটা তিনি তার ফেসবুক ওয়ালে পর্যন্ত শেয়ার করেছেন। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন এটা নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, এবং নির্বাচন কমিশনের যে 17-র খ অনুচ্ছেদে সেখানে এটা স্পষ্ট করে বলা আছে, 17-র ক অনুচ্ছেদে এটা স্পষ্ট করে বলা আছে যে হচ্ছে যদি প্রশাসন নিজে থেকে ব্যবস্থা নেবে যদি তারা দেখতে পারে অথবা কারো অভিযোগের ভিত্তিতে। এক নম্বর হচ্ছে এটা ভিজিবলি অনলাইনে দেখা যাচ্ছে, সেটার প্রমাণ তার নিজের প্রোফাইলে এখনও আছে, এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা সুস্পষ্ট অভিযোগ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এই লেভেল ফ্লাইং ফিল্ডের অভিযোগটা সবচাইতে বেশি ছাত্রদলের পক্ষ থেকে আসে যে তাদের লেভেল ফ্লাইং ফিল্ডটা হচ্ছে দেওয়া হয়নি। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি যে ফজিলাতুন্নেসা মুজিব হলে সেখানে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরেও কয়েকজন শিক্ষার্থী প্রার্থী তারা হচ্ছে ফর্ম কিনতে আসে, ভোটার তালিকার অর্থাৎ যে ইয়েটা ছিল মনোনয়নপত্র আছে সেটা উত্তোলন করতে আসে। তো সেখানে যখন শিক্ষার্থীরা বাধা দেয়, সেখানে শিক্ষার্থীরা বাধা দেওয়ার পরে তাদেরকে হচ্ছে আবার মব হিসেবে আখ্যায়িত করা হয় এবং পাল্টা প্রেস ব্রিফিং করা হয় সেটার এগেইনস্টে। এবং আমরা দেখতে পারি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চাপে পড়ে তাদের বিরুদ্ধে যেই নারী শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে হচ্ছে তদন্ত কমিটি গঠন করেছে, এবং এটা সুস্পষ্ট হয়ে যায় তখন যে আসলে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদকারী শিক্ষার্থীদেরকে দমন করার জন্য আপনি মব শব্দটা ব্যবহার করছেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর এক ধরনের প্রচ্ছন্ন প্রেশার দিয়ে তাদেরকে মানে যারা এখানে আসলে ভিকটিম, যাদের সাথে এখানে অন্যায়টা হচ্ছে তাদেরকে এখানে অপরাধী বানানো হচ্ছে। এটা যেমন আমরা মনে করি গণতান্ত্রিক যে অধিকার আছে সেই অধিকারের হরণ, একই সাথে যে ক্যাম্পাসে আসলে লেভেল ফ্লাইং ফিল্ডটা আসলে কাদের দ্বারা নষ্ট হচ্ছে সে বিষয়টা হচ্ছে আসলে পরিষ্কার হচ্ছে। এবং তৃতীয় যেটা যে আমরা দেখেছি আসলে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া হুট করে ডেট নমিনেশন একদিন বাড়ানো হয়েছে, এবং আমরা জানতে পেরেছি যে এটার কারণ ছিল যে ছাত্রদল তাদের যে প্যানেল সংক্রান্ত যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করতে পারেনি। তো এখানে আসলে লেভেল প্লেইং ফিল্ডের যে অভিযোগটা আসতেছে
এবং যারা এটা অভিযোগটা করে তারাই আসলে এই জায়গাটাতে প্রশাসন কেন্দ্রিক এক ধরনের অ্যাডভান্টেজ নিচ্ছে। তো আমরা এখানে প্রশাসনকে বারবার এখানে সতর্ক করে দিচ্ছি যে এই ধরনের কাজগুলো যাতে ভবিষ্যতে না হয়। তো এবং আমরা এখানে আশঙ্কা করছি যে আসলে তারা এখানে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং তারা প্রভাব বিস্তার করে ইলেকশনটাকে হচ্ছে আসলে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ছাত্রদল কিংবা হচ্ছে তাদের সাথে বিএনপি বা অন্যান্য সংগঠনগুলো এখানে জড়িত। এটা আপনার আসলে ছাত্রদলের আরেকজন থাকলে সুবিধা হইতো, মেঘমল্লার বসু, প্রতিরোধ পরিষদ, আপনারা নির্বাচিত হলে কি মানে নির্দিষ্ট কাজ তো আছে, এখন আপনারা কি করতে চান? এই গণরুম গেস্টরুম কালচার, আপনার কি মনে হয় যে রাজনৈতিক সরকার আসলে গণরুম গেস্টরুম কালচার ফেরত আসতে পারে? আপনারা নির্বাচিত হলে এটার প্রতিরোধে কাজ করবেন কিনা? অবশ্যই প্রতিরোধে কাজ করব। আমাদের দুটো জায়গা আমরা খুব স্পেসিফিক্যালি বলতে চাই। সেটা হচ্ছে একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যদি এই গণরুমের সংস্কৃতির দিকে দেখি তাহলে আমরা দেখব যে এখানে একটা বড় সংকট হচ্ছে আবাসনের সংকট। যে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন যে কাজটি করে সেটি হচ্ছে, যেহেতু এখানে একটা আবাসনের কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছিল দীর্ঘদিন, ফলে একজন শিক্ষার্থীকে প্রথমেই রুম পাওয়ার জন্য রাজনৈতিক মিছিলে যাওয়ার এক ধরনের প্রয়োজনীয়তা তারা সৃষ্টি করতে পেরেছে। আমরা যদি এই জায়গাটা সলভ করতে পারি যে আমরা মানে এই ডাকসুর একটা বৃহৎ কাজ হবে আগামী তার মেয়াদ শেষ হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের যে আবাসনের ক্যাপাসিটি সেটা ম্যাসিভভাবে বৃদ্ধি করা, এবং যতক্ষণ পর্যন্ত সেটা না সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা তাদেরকে আবাসনের ক্ষেত্রে প্রায়োরিটাইজ করা। কারণ আপনারা জানবেন যে প্রথম বর্ষের একজন শিক্ষার্থী তিনি যখন একটা গ্রাম থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পড়তে আসেন, তিনি ওই সময় সব থেকে বেশি ভালনারেবল থাকেন। ফলে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাকে কাজে লাগানোর ইনসেন্টিভ বা তাকে কাজে লাগানোটা খুব সহজ হয়ে যায়। তো আমরা যদি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে আসলে আবাসনকে মানে তাদেরকে প্রায়োরিটাইজ করে আবাসনের যে নীতি সেটা সাজাতে পারি এবং একটা 3-4 বছরের প্রকল্প হাতে নিতে পারি, যেটা এই নির্বাচিত ডাকসু শুরু করবে, যার মধ্য দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ আবাসনের বিশ্ববিদ্যালয়ের দিকে যাব, তাহলে কিন্তু এই ক্রাইসিস অটোমেটিক্যালি অনেকখানি রিজলভড হয়ে যায়। এবং তার বাইরে আমি একটু তাহমিদের একটা কথার সাথে একটু কন্ট্রাডিক্ট করি। তাহমিদ যা বলেছে তার অধিকাংশ কথার সাথে আমি একমত, কিন্তু ফজিলাতুন্নেসা মুজিব হলের ব্যাপারে আমাদের যে টেক সেটা একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে যে ধরেন একটা কেউ আপনার নির্দিষ্ট সময়ের পরে আপনার ফর্ম তুলতে গিয়েছেন, মনে করুন ডাকসুর কথা ভুলে যান, মনে করুন এটা আমার পরীক্ষার ফর্ম আমি তুলতে গিয়েছি, তাহলে সেটার জন্য একটা মানে অ্যাসাইন্ড প্রশাসন আছে। তো সেই প্রশাসন তাহলে তাকে সেই ফর্ম দিবে না, বা যদি প্রশাসন মানে প্রশাসনের উপর ওটা নির্ভর করার কথা। কিন্তু আপনি যদি সেখানে আগবাড়ায় যায় মানে আপনি প্রশাসন না, এই যে সাধারণ শিক্ষার্থী কথাটা উনি বললেন যে সাধারণ শিক্ষার্থী বললেন শিক্ষার্থীরা ওখানে যে প্রতিবাদ করেছেন, এই কালচারটা খুব প্রবলেমেটিক। আপনি নিয়মতান্ত্রিকভাবে থাকেন যে যদি ওখানে প্রশাসন এটা করে আপনি পরবর্তীতে অভিযোগ করেন যে আপনি নির্দিষ্ট সময় যাওয়ার পরেও কেন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন, কিন্তু আপনি যখন আগ বাড়িয়ে সেখানে যে জিনিসটাকে ফিজিক্যালি ঠেকানোর চেষ্টা করেন তখন এইটা একটা কালচারাল প্রবলেম হয়ে যায়। গত 1 বছর এটা একটা বড় কালচারাল প্রবলেমে পরিণত হয়েছে যে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে জিনিসপত্র ডিল না করে, কেউ যদি 4টার জায়গায় 4:10 তোলে, ধরেন যে 4টার সময় আমি হয়নি 4:30টার সময় সে তুলতে গেছেন, তখন সেটা প্রশাসনের উপর ওটা ছাড়েন যে প্রশাসন ওটা দিবে না, যে 4টা হয়ে গেছে পার হয়ে গেছে দিব না। কিন্তু এইটা কেন্দ্র করে যে অস্থিতিশীলতাটা তৈরি হলো এইটা আমাদের একটু শঙ্কিত করতেছে, কারণ এরকম তো অসংখ্য ইনসিডেন্ট হবে আজ থেকে শুরু করে 9 সেপ্টেম্বর পর্যন্ত। তো তখন কি আমরা এই পাল্টাপাল্টিগুলোই করতে থাকবো যে হচ্ছে যে মানে কে এখানে আসলে মানে কি বলবো মব, কে মব না, আবার মব শব্দটাকে ব্যবহার করে প্রতিবাদী শিক্ষার্থীদেরকে দমন পীড়ন করা হচ্ছে কিনা। কারণ আমরা তার আগে দেখেছি হল রাজনীতি নিয়ে এক ধরনের, ওইটার ব্যাপারে আমি ক্লিয়ারলি বলবো যেটা মব, যে হল রাজনীতি বন্ধ করার প্রশ্নে যেভাবে করে একরকম ভিসি প্রক্টরকে চাপের মুখে ফেলে একটা জিনিস একটা সিদ্ধান্ত নেওয়ানো হয়েছে, এবং তারপর কিন্তু সেই সিদ্ধান্ত থেকে ভিসি প্রক্টর আবার ব্যাকট্র্যাক করেছেন, তারা আবার কি রূপরেখা প্রণয়ন কমিটি দিয়েছেন, সেই রূপরেখা প্রণয়ন কমিটি আবার এটাও বলেছেন যে ডাকসু নির্বাচন হওয়ার আগে তারা এটা রিজলভ করবে। এখন এটা রেজলিউশন কি আমি জানি না। আমার সংগঠন ছাত্র ইউনিয়নের বেশ কয়েকটা হলে আহ্বায়ক কমিটি দেওয়ার প্রস্তুতি আছে, আমি ভয় দিতে পারছি না যে আমি কমিটি দেওয়ার সাথে সাথে এটাকে কেন্দ্র করে একটা মব তৈরি হবে কিনা। সো কিভাবে আমরা এই জিনিসপত্রগুলোকে নিয়মতান্ত্রিকভাবে ডিল করতে পারি তার একটা রাস্তায় যাওয়া প্রয়োজন। আচ্ছা, প্রতিবাদ বা কোনো কিছু না মানা এবং ছাত্র বিক্ষোভ হলে সেটা মানে মব মনে করা বা কোনটা মব কোনটা বিক্ষোভ কোনটা প্রতিবাদ, এটার মানদণ্ড আসলে কি? আচ্ছা, এখানে একটা বিষয় আমার কাছে মানে খুব একটু অবাক লাগে, সেটা হচ্ছে আসলে প্রতিবাদ এবং মব এই দুইটা জিনিসের মধ্যে আসলে ডিফারেন্সটা মানে আমরা কেন যেন মানে ভুলে যাই, অথবা ইচ্ছা করে সুবিধা অনুযায়ী কোনটাকে মব বলছেন কোনটাকে প্রতিবাদ বলছেন, ইচ্ছা করে আসলে এটার মধ্যে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করি। যেমন সেখানে কি সেদিন কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছিল, বা সেখানে যারা বাধা দিয়েছে তারা কি সেখানে
ভয়েস রেজ করেছে নাকি হচ্ছে সেখানে হ্যান্ড রেজ করেছে, যে আমি কি কারো গায়ে হাত দিয়েছি, কাউকে আমি শারীরিকভাবে হেনস্থা করেছি, লাঞ্ছনা করেছি, নাকি আমি আমার মুখের মাধ্যমে বলেছি, কথা দিয়ে বলেছি। এবং সেখানে কিন্তু ছাত্রদল তারা কয়েকটি ছোট ছোট ক্লিপ তারা এখানে ভাইরাল করেছিল তাদের সুবিধা অনুযায়ী, যেখানে দেখা যাচ্ছিল স্পষ্ট যে একজন নারী শিক্ষার্থী তিনি বলছিলেন যে প্রহসনের ডাকসু মানি না, প্রহসনের নির্বাচন মানি না। তো এটাকে হচ্ছে তারা ফ্রেম করেছে যে শিক্ষার্থীরা এখানে মব করেছে, এবং এই জিনিসটাই কিন্তু তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপস্থাপন করেছে, যেখানে আসলে তারা এখানে এক ধরনের প্রশাসন থেকে অন্যায় সুবিধা নিচ্ছে। এবং এখানে আসলে নিয়মতান্ত্রিক উপায়টা কি, আমি নিয়মতান্ত্রিক উপায়ে যদি যাই, আমি প্রশাসনকে একটা অ্যাপ্লিকেশন করব, প্রশাসন হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা দেখতে দেখতে আরও 3 দিন চলে যাবে, তারপরে সেটা রিভিউতে আসবে। এবং এখানে আমি যে সরাসরি বাধাটা দিচ্ছি, সরাসরি বাধা বলতে কি, আমি কিন্তু গায়ে হাত তুলতেছি না, আমি কাউকে আঘাত করছি না, আমি ভয়েস রেজের মাধ্যমে এখানে প্রতিবাদটা জানাচ্ছি। এই প্রতিবাদটাকে মব বলার মাধ্যমে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকারটাকে হরণ করা হয় 1 নম্বরে। দ্বিতীয়ত, জুলাইয়ের যে 16-17 তারিখের পর থেকে প্রশাসনের, কর্তৃত্ববাদী প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে ভয়েস রেজ করার প্রবণতা, সে প্রবণতাকে থামানোর একটা প্রক্রিয়া হিসেবে আমরা দেখি। এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে কথা বলতে পারবে না, তাদেরকে কিছু কথা বলতে গেলে আপনি তাদেরকে মব বলবেন, এবং এইটা বলার মাধ্যমেই আপনি শিক্ষার্থীদেরকে আস্তে আস্তে তাদেরকে হচ্ছে চুপ করাই দিবেন, এবং তখন কিন্তু প্রশাসন যা বলবে আপনাকে তা মেনে নিতে হবে। আমরা দেখেছি ছাত্রলীগের সময় এই ধরনের কাজগুলো হয়েছে, এবং এখন মব বলার মাধ্যমে প্রশাসনকে অনেক বেশি এমপাওয়ার করা হচ্ছে। এই এমপাওয়ারমেন্টের প্রসেসের আমরা বিরুদ্ধে। আমরা সবসময় চেয়েছি শিক্ষার্থী এবং প্রশাসন তাদের মধ্যে একটা জবাবদিহিতার সম্পর্ক থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি এই ধরনের প্রতিবাদগুলোকে এভাবে মব না বলবো, ততক্ষণ পর্যন্ত প্রশাসন আমার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। কিন্তু যখন আমি এভাবে এটাকে করতে শুরু করব, তখন প্রশাসন এখানে অনেক বেশি এমপাওয়ার হওয়া শুরু করবে, এবং সে তার ইচ্ছা মতো করে হচ্ছে বিভিন্ন কাজগুলো করতে থাকবে। মানে একটা প্রশাসন কেন নির্দিষ্ট সময়ের পরে ফর্ম গ্রহণ করবে, এবং কেন আমি সেটার প্রতিবাদ করতে পারবো না, এই প্রশ্নগুলো না করে আমরা হচ্ছে এই প্রশ্নটা করতেছি যে কেন তারা সেখানে গেল, কেন তারা নিয়মতান্ত্রিক উপায়ে করলো না। কারণ নিয়মতান্ত্রিক উপায়টা কি, যে আপনার একটা প্রশাসন নির্দিষ্ট সময়ের পরেও কাজ করতে, মানে তারা ফর্ম উত্তোলন করার সুযোগ দিচ্ছে, এর নিয়মতান্ত্রিক উপায়টা কি, আমি কি উপায়ে সেটা বন্ধ করবো? না, সে মেঘ যেটা বলেছে যে প্রশাসনকে জিজ্ঞেস করতে পারতো, তাদেরকে নিজেরা আটকে বা নিজেরা বাধা প্রদানের চেষ্টা না করে আমি প্রশাসনকে জিজ্ঞেস করতে। এখানে এটা পুরোটাই পরিষ্কার যে ওখানে কোনো শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়নি, লাঞ্ছনা করা হয়নি, কাউকে কোনোভাবে শারীরিকভাবে আঘাত করা হয়নি। সেখানে যেটা করা হয়েছে, শিক্ষার্থীরা একসাথে সেটার প্রতিবাদ করেছে, এবং তারা সেখানে ভয়েস রেজ করেছে, যার কারণে সেখানে একটি ঘটনা ডাকসুকে কেন্দ্র করে এমন সামনে যেহেতু মানে প্যানেল দেয়া হয়েছে, আরো অনেক কিছু আসতে পারে সামনে, নিশ্চয়ই আপনারাও তখন সরব থাকবেন আগে বলতে পারি। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মানে ধরেন যেই শিক্ষার্থীটা ওখানে গেছে সেও তো আসলে ফর্ম দেওয়ার অথরিটি না। সো আমি যদি ফর্ম দেওয়ার অথরিটি না হই, তাহলে আমার কানেকশনটা বা আমার প্রতিবাদটা হওয়ার কথা প্রশাসনের দিকে। এখানে আমি প্রশাসনকে টার্গেট না করে, আমি প্রশাসনের সাথে মানে ডিলিং এ না যাই, আমি যখনই ছাত্র দলের সাথে ডিলিং এ যাচ্ছি, সেটা একটা কনফ্রন্টেশনাল সিচুয়েশন তৈরি করছে। আমি বলছি যে এই কালচারটা পরবর্তীতে একটা বৃহৎ সংকটের দিকে নির্বাচনকে ঠেলে দিতে পারে, পরিস্থিতি আরো খারাপের দিকে নিতে পারে, এমন থাকলে আর কি। ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা বিরতিতে যাই, বিরতি থেকে এসে আবার আমরা কথা বলবো। দর্শক, আরএসএলসির জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছিলাম ডাকসু নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরএসএলসির জনতন্ত্র গণতন্ত্র, কথা বলছি ডাকসু নির্বাচন নিয়ে। ডাকসু নির্বাচনের প্রভাব কি জাতীয় রাজনীতিতে পড়বে? গতকাল একজন বিএনপি নেতার সঙ্গে কথা হচ্ছিল, একজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা হচ্ছিল, যে বিএনপি চেয়েছিল যে জাতীয় নির্বাচনের পর ছাত্র সংসদ নির্বাচনগুলো বা যে কোনো নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হোক। গতকাল তিনি আমাকে জবাবে যেটি বলেছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচনের প্রভাব জাতীয় জীবনে তেমন পড়বে না, এমনটি তিনি বলেছেন। কিন্তু আগে তাদের দলের বক্তব্য ছিল অন্যরকম। মেঘ মোল্লার প্রশ্ন আপনার কাছে আসতে চাই, কি মনে হয়? আর আপনারা যে ছাত্রদের সাথে এখন কথা বলছেন এই প্যানেল ঘোষণার পর, তাদের মধ্যে আসলে ডাকসু নিয়ে উচ্ছ্বাস, উদ্দীপনা বা আগ্রহ মানে দেখতে পাচ্ছেন কিনা? বেশ পরের প্রশ্নটা আগে উত্তর দিই। সেটা হচ্ছে যে একটা উৎসাহ উদ্দীপনা আছে, তবে এই ক্ষেত্রে প্রশাসন একটা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর, কিন্তু আপনি দেখবেন যে 7-8 সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। আমরা ছাত্র ইউনিয়নের তরফ থেকে বলেছিলাম যে অন্তত 15 দিন আগে পরীক্ষাগুলো স্থগিত করা, কারণ আমি যখন একটা ম্যানিফেস্টো নিয়ে একজন শিক্ষার্থীর কাছে যাব, তাকে তো আমার অন্তত 10টা মিনিট সময় তার কাছ থেকে চেয়ে নিতে হবে। একই রকম দাবি অন্য প্যানেলগুলো থেকেও আছে কি? এই আলোচনা আমি জানি না, কারণ এটি উমামা ফাতেমা যখন প্যানেল ঘোষণা করেননি, তার আগে উনি ছাত্র ফেডারেশনে একটা প্রোগ্রাম
প্রোগ্রামেই একই ধরনের বক্তৃতা দিয়েছিলেন। আমি জানি না এখন অন্য কোনো প্যানেল থেকে এরকম করে অফিসিয়ালি বলা হয়েছে কিনা, কিন্তু আমরা এই জিনিসটি এই কারণে বলছি যে আমরা যদি আসলে চাই যে একটা সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন হোক, ভোটার টার্ন আউট হাই হোক, তাহলে আমার তো অন্ততপক্ষে একটা নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার্থীদেরকে অতটুকু ফ্রি করতে হবে যাতে করে তারা 5টা-7টা প্যানেল, অন্ততপক্ষে বড় বড় মেজর প্যানেল, সেই প্যানেলগুলির ম্যানিফেস্টো কি, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, সেটা শোনার সময় অন্তত পান। আমার যদি 2 দিন আগ পর্যন্ত পরীক্ষা থাকে তাহলে আমি মানে আপনার একজন সচেতন ভোটার হিসেবে 10 জনের ম্যানিফেস্টোই বা পড়বো কিভাবে, বা দাঁড়াবোই বা কিভাবে? এর মাঝখানে নিশ্চয়ই আবার আপনাদের প্রশাসনকে বসা হবে, নিশ্চয়ই হবে, কিন্তু এই কথাটি বলে রাখলাম। আর আরেকটি জিনিস যেটি যে নিশ্চয়ই প্রভাব পড়বে, ডাকসু নির্বাচন সবসময়ই আপনার জাতীয় রাজনীতিতে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে, কিন্তু আমার অবজারভেশন হচ্ছে যে এটি আসলে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হেলদি না। হেলদি না এই কারণে যে এটা স্টেক বা ইম্পর্টেন্স এত বেশি হয়ে যাওয়ার কারণে এইখানে আসলে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টালি নানান জিনিস করে দেখার যে সুযোগ, যে আপনার অসংখ্য শিক্ষার্থী দাঁড়াবেন, নানান রকম কিছু হবে, এটা না ক্রমাগত একটা চাপ, একটা অদৃশ্য চাপের মধ্যে সবাই থাকে। 40,000 মানুষের একটা মানে পলিটি, সেখানে একটা ইলেকশন হবে, সেটা তো হাস্যোজ্জ্বলভাবে হাসতে হাসতে খেলতে খেলতে হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে একটা এক্সট্রিম চাপ সকল রাজনৈতিক পক্ষের তরফ থেকে একরকম একটা বিশ্ববিদ্যালয়ের উপর প্রয়োগ, এটার ফলে যেটা হচ্ছে বা যেটা হয় সেটা হচ্ছে যে একদিকে প্রচণ্ড এটা পলিটিক্যালিটির একটা প্রভাব আছে, আবার অন্যদিকে শিক্ষার্থীদের কাছে তো এই পলিটিক্যালিটির আহামরি দাম নেই। তারা তো জানতে চাচ্ছেন তাদের আবাসন নিয়ে কি করা হবে, তাদের শিক্ষা নিয়ে কি করা হবে, তাদের চিকিৎসা নিয়ে কি করা হবে। সো ফলে এটা একটা অদ্ভুত কন্ট্রাডিকশনে পরিণত হয়। একদিকে এটা জাতীয় রাজনীতির মোড় নির্ধারণ করে দিচ্ছে, আবার আপনার ভোট পেতে হলে জাতীয় রাজনীতির যে প্রসঙ্গগুলি, সেই প্রসঙ্গগুলি নিয়েও যাওয়া যাচ্ছে না। সো যদি সহজ করে বলি তাহলে অবশ্যই তার প্রভাব নিশ্চয়ই রয়েছে, তবে জাতীয় রাজনীতিতে যে এই জিনিসটাকে এত আউটসাইজ ভাবে দেখা হয় এটা খুব প্রবলেমেটিক। কেন বলি একটু ছোট্ট বলে রাখি, যে মানে ধরেন প্রত্যেক দিন আমাদের এখানে হাজার হাজার মিডিয়া এসে জড়ো হচ্ছে, তারা হচ্ছে মাইক্রোফোন ধরছে, মানে বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছি, তারপর আবার কোত্থেকে মিডিয়া এসে কথা বলছে অমুক তমুক। কিন্তু একই সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য অনশনে বসে আছেন, সেটি কিন্তু মিডিয়াতে সেভাবে করে ফোকাস না। কাজেই প্রভাব আছে, কিন্তু এই প্রভাবটা খুব সম্ভবত হেলদি না। ধন্যবাদ আপনাকে। একই প্রসঙ্গে মুদ্দাসির আহমেদ। আচ্ছা, এখানে তো মানে অলরেডি মেঘদা পুরোটা বলেই দিয়েছেন। মানে আমরা আপনি তো স্বতন্ত্র প্রার্থী, রাজনৈতিক দলগুলোর যেরকম নিজেদের মধ্যে আলোচনা, দল বসে সিদ্ধান্ত নিচ্ছে প্রার্থী হবে কারা, আবার কেউ কেউ আছে যে নিজেরা ছাত্র সংগঠনরাই সিদ্ধান্ত নিচ্ছে কারা, 2 রকম রাজনীতি আছে। রাজনীতিবিদরাও কেউ মনে করছেন যে খুব প্রভাব থাকবে, আবার কারো ইমেজের বিষয়। আপনি তো স্বতন্ত্র প্রার্থী, আপনি কি দেখেন আপনার জায়গা থেকে? আচ্ছা, আমার জায়গা থেকে আমি যেভাবে দেখি এটা আসলে মেঘদা থেকে খুব বেশি ডিফারেন্ট না। মানে এটা আমরা আসলে একদম ছোটবেলা থেকেই শুনে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আজকে হয় সেটা সারা বাংলাদেশে আগামীকালকে হয়, এবং এটাই আসলে মানে বাংলাদেশের রিয়েলিটি হয়ে গেছে। সেটা আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেখি, কিংবা হচ্ছে এর আগের অন্যান্য ঘটনাগুলোর মাধ্যমে দেখি। তো এখানে আসলে ডাকসুতে যেটা হয় সেটার একটা প্রচ্ছন্ন প্রভাব সারা দেশে পড়ে, এবং এই প্রভাবের কারণে দেখা যাচ্ছে যে এখানে আসলে যেই দলটা সেখানে ভালো করতেছে তার প্রভাবটা আস্তে আস্তে পুরো দেশের মধ্যে চলে যায়, এবং এমন একটা ভাইব তৈরি হয় বা আবহাওয়া তৈরি হয় যে আসলে সেই দলটাই এখন সবচাইতে বেশি স্ট্রং পজিশন আছে। এটা হচ্ছে অনেকটা এরকম যে হচ্ছে আমার ভাতের আমি পাতিলের চালটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করা, এবং এই জিনিসটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে করা হয়। এবং এটার কারণে যেটা হয় যে আপনার এখানে আসলে ছাত্র সংসদ নির্বাচনটা হয়ে ওঠে না, কারণ এখানে এতগুলা স্টেক, এবং তারা সবাই নিজেদের মধ্যে মারামারি করে যে আমার এখানে হারলে সেটার কনসিকুয়েন্স অনেক খারাপ হবে, সেটার প্রভাব সারা দেশে পড়বে, মান সম্মান চলে যাবে। এটা ভাই বলতেছিলেন যেটা যে আনহেলদি একটা প্র্যাকটিস এখানের মধ্যে হয়। তো এই জিনিসটাকে আসলে এটার প্রভাব অবশ্যই পড়ে, এবং এটাকে ইগনোর করার কিছু নাই। যদি আসলে এটার প্রভাব না পড়তো, এটা যদি জাস্ট সাধারণ একটা ছাত্র সংসদ নির্বাচন হতো, তাহলে কিন্তু এটা আরো অনেক আগেই হয়ে যেত। 24 জুলাইয়ের আগে যে এইরকম ছাত্র রাজনীতির চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, হল কেন্দ্রিক বা ছাত্রদের উপর এক ধরনের নিপীড়ন নির্যাতনমূলক যে রাজনীতি ছিল, সেটির কারণে ছাত্ররা অনেক সময় রাজনীতি বলেছেন, নিজেরাই বলেছেন যে এই ধরনের রাজনীতি তারা চান না, এবং সেটির ক্ষেত্রে ছাত্র রাজনীতি নিয়েও অনীহার কথা বলা হয়েছিল এবং এখনো বলে অনেকে। তা সেইটা এই ছাত্ররাই তো সেটা দেখেছেন। এখন পরিবেশটা কেমন দেখেন? এই যে ছাত্র সংগঠনগুলো মুভমেন্ট করছে, তারা ভোট চাবে, এখন প্যানেল দিয়েছে, যেটা মেঘ বললো যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছাত্রছাত্রীদের মধ্যে আছে, যেটি উৎসব হওয়ার কথা, যে 40,000 মানুষের একটা ভোট,
আপনার কাছে কি এই ধরনের কোনো ভীতিকর কিছু মানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখেন যে তারা? আচ্ছা, এখানে আসলে ভীতিকর কিছু শিক্ষার্থীদের মধ্যে নাই। আমি আজকেও প্রথম বর্ষের অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, এর আগেও কথা বলেছি। আমরা তাদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করছি, তারা যথেষ্ট এক্সাইটেড যে আসলে ডাকসুতে কি হয়, এবং দেখা যাচ্ছে যে এটা বেশিরভাগই প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা আছে তাদের জীবনের প্রথম কোনো ভোট, ফর্মাল কোনো ভোট। তারা এখন ন্যাশনাল ইলেকশনে ভোট দিতে পারে নাই। ন্যাশনাল ইলেকশনে তো আমরা আসলে একটা লম্বা সময় থেকে 16-17 বছর থেকে আসলে ভোট দিতে পারি না। তো তাদের মধ্যে এই আকাঙ্ক্ষাটা আছে, ভোটটা দেয়া, হ্যাঁ, সেটার উদ্দীপনা। মেঘ, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে ভোটের সমীকরণ কিভাবে মেলাবেন? হল, দেখা গেছে এক হল থেকে অনেকগুলো প্রার্থী আছে, যে মূল 28টা পদ, সেই পদেরও অনেক প্রার্থী এক হল থেকে অনেকে হয়ে যাচ্ছেন। এই হলের হিসাবটা কি ভোটের সমীকরণে প্রভাব ফেলবেন? সবকিছু আসলে প্রভাব রাখবে, হলের সমীকরণ প্রভাব রাখবে, সেখানে আপনার জেলা ভিত্তিকতা বা আঞ্চলিকতা সেটা প্রভাব রাখবে, সেখানে আপনার বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক হিসাব নিকাশ প্রভাব রাখবে। এই গণিত আসলে এখানে বসে বা একদম মানে নির্বাচনের ক্ষেত্রেও মেলানোটা খুবই, যারা প্রার্থী তাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে শেষমেশ শিক্ষার্থীরা তাদেরকেই ভোট দেবেন যারা কোন এমন সলিউশন প্রপোজ করতে পারেন যে সলিউশনগুলো তাদের কাছে বাস্তবায়নযোগ্য এবং একই সঙ্গে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম। এরকম সলিউশনগুলো যারা প্রপোজ করতে পারবেন শেষ পর্যন্ত সেই মানুষেরাই জয়ী হবেন। কারণ আমরা সবাই প্রবলেমগুলিকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের সবারই অনেক ক্যাপাসিটি আছে। আমরা সমস্যাগুলি কি এগুলি নিয়ে মানে 1000টা কথা বলতে পারবো, কিন্তু কি উপায়ে কিভাবে কি সলিউশন করা যায়, আমার মনে হয় শিক্ষার্থীদেরও আসলে ওরিয়েন্টেশনটা সেই দিকে থাকবে যে কারা সব থেকে ভালো সমাধানগুলি প্রপোজ করছেন। এই নির্বাচনে তো নারী ভোট বড় একটা হিসেব, এটা টানার জন্য এই যে প্যানেল যারা দিয়েছেন তারা কি ধরনের প্রতিশ্রুতি বা কি ধরনের বক্তব্য তাদের থাকতে পারে বলে মনে হয়? আচ্ছা, এখানে আসলে মানে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা যেটা সবচাইতে বেশি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে নারী শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অবিশ্বাস আছে। অবিশ্বাসটা কীরকম, যে হচ্ছে আমি আসলে যাকে সিলেক্ট করতেছি সে আসলে কীরকম হবে, সে আসলে নারীদের যে রেস্ট্রিকশনগুলো দেওয়া হয় নারীদের উপর স্বভাবত, সেগুলোর বিষয়ে তাদের অবস্থান কি, এইসব জায়গা থেকে। এবং আমরা যেটা স্বভাবত সবসময় দেখেছি যে নারীদের যে ভোটগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদের হলগুলোর যে ভোট, সেগুলো আসলে অনেক বেশি একটু লিবারেল দিকে বেশি যায়। এবং এখন আসলে সবাই সেই জায়গা থেকে মেয়েদের অংশীদারিত্ব মানে বিভিন্ন প্যানেলগুলোতে পার্টিসিপেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে মেয়েদেরকে অ্যাকনলেজ করা শুরু করেছে এবং তারা করছে, তারা দেখানোর চেষ্টা করছে যে আমাদের প্যানেলগুলো কেন অনেক বেশি ইনক্লুসিভ, আমাদের প্যানেলে কেন ডিফারেন্ট স্টেক হোল্ডারদেরকে আমরা জায়গা দিয়েছি। তো এর মাধ্যমে হচ্ছে নারী শিক্ষার্থীদের কাছে এক ধরনের মানে বিশ্বাস, তাদের আস্থা অর্জন করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং একই সাথে সাথে যে নারী শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ কি করা যায়, যেমন আমরা যেটা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এখনও নারী শিক্ষার্থীদের জন্য করার মতো অনেক কিছু আছে। তারা এখনও প্রেগন্যান্সির সময় বা পোস্ট প্রেগন্যান্সি যে ছুটিগুলো, যে ফ্যাসিলিটিগুলো ডিজার্ভ করে, সেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় না। বা মেয়েদের কমন রুম, ক্যাফেটেরিয়াতে যে প্রবলেমগুলো আছে, সেখানে স্যানিটারি প্যাড থেকে শুরু করে যে হাইজিন মেনটেন করা হবে, এরকম অনেকগুলো সমস্যা আছে। আবার মেয়েদের হলগুলোতে আবাসন সমস্যা থেকে আরও এমন অনেকগুলো সমস্যা আছে। তো এই পার্টিগুলা বা হচ্ছে এই প্যানেলগুলো তারা সবাই কিন্তু একটা কমন জায়গায় চলে আসছে যে তারা হচ্ছে এই প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য প্রবলেমের ডিফারেন্ট সলিউশন দিচ্ছে এবং নারী শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছে যে আমি তোমাকে নিয়ে বেশি কাজ করতে আগ্রহী, আমি তোমার জন্য বেশি কাজ করব। তো আসলে পুরো ডাকসুর প্রক্রিয়াতে প্যানেলগুলো বর্তমানে আমার কাছে মনে হয় যে এই প্রসেসেই আগাচ্ছে কিভাবে আমরা নারী শিক্ষার্থীদের আস্থাটা অর্জন করতে পারবো। ম্যানিফেস্টোতে কি থাকবে নারীদের জন্য? ম্যানিফেস্টো আমরা যখন প্রকাশ করব তখন আপনারা ডিটেইলে দেখতে পাবেন। আমি এখন সংক্ষেপে দু একটা শুনি। একটা বড় জায়গা হচ্ছে যে নারীদের ক্ষেত্রে যে ধরনের মানে বাধ্যতামূলক রেস্ট্রিকশনগুলি তৈরি করে রাখা হয়েছে, সেটি হলে প্রবেশের ক্ষেত্রে বলেন, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি কোনো একটা পুরুষ হলে যান, তাহলে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও না হন, আপনি অনায়াসে অমর একুশে হলে ঢুকে যেতে পারবেন, শহীদুল্লাহ হলে ঢুকে যেতে পারবেন। কিন্তু আপনি যদি রোকেয়া হলের শিক্ষার্থীও হন, আপনি শামসুন্নাহার হলে ঢুকতে পারবেন না। এবং আমরা একটা চমৎকার ঘটনা দেখতে পেয়েছি যখন কিনা 15ই জুলাই, একই সঙ্গে চমৎকার এবং হৃদয় বিদারক, যে যখন কিনা 14ই জুলাইকে সেলিব্রেট করার জন্য নারীদেরকে এক রাতের জন্য হচ্ছে হল গেট মূলত খুলে রাখা হয়েছে যে সারা রাত মেয়েরা হলে প্রবেশ করতে পারবে। এখন কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একদিন নারীদেরকে এই নিরাপত্তা প্রোভাইড করতে পারে, তাহলে আসলে তারা চাইলে সারা বছরই পারে, কিন্তু তারা ইচ্ছে করে সেটা প্রোভাইড করে না। যদি বিষয়টি এমন হয় যে নারীরা আসলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, নারীদের যে রাত 10টার পরে যদি হল গেট খোলা থাকে, তাহলে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো নারীরা করছে না,
তাহলে আপনি উল্টাটা করেন, তাহলে আপনি পুরুষদের গেট লক করে দেন 10টার পরে, তা তো আমরা করছি না। তাহলে নারীদের যে সিভিল রাইটসের কোয়েশ্চেনগুলি সেগুলি অবশ্যই আমাদের পর্ষদ থেকে, খুব প্রতিরোধ পর্ষদ থেকে একদম খুব স্ট্রং ভাবে থাকবে। এবং সাথে আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন নারীদের যে ফার্মেসির সুযোগ, মানে আপনার হল, মেয়েদের হলগুলোতে কিন্তু কোনো ধরনের ফার্মেসি নেই, এবং এই ফার্মেসি করার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন অভ্যুত্থানের পর থেকে বলেও তারা নিশ্চিত করতে পারছেন না। কাজে নারীদের ক্ষেত্রে যে বাড়তি সমস্যাগুলি তারা ফেস করেন, যে সমস্যাগুলি হয়তো পুরুষদের জন্য এক্সিস্টেন্ট না, সেগুলিতে আমরা ফোকাস করব। এবং সাথে সাথে একটা জিনিস বলি যে আমরা খুবই গর্বিত যে যতগুলো প্যানেল হয়েছে, এই প্যানেলগুলোর মধ্যে আমাদের প্যানেলে নারীদের অন্তর্ভুক্তি সব থেকে বেশি। আমাদের যে 28টি পোস্ট, আমরা একটি পোস্ট হচ্ছে ফাঁকা রেখেছি, কাজে 27টি পোস্ট এখন। এই 27টি পোস্টের মধ্যে 11 জন হচ্ছে নারী। জি, বিরতি নিব, বিরতি থেকে এসে জানতে চাইবো যে আপনারা কি কি করতে চান, আপনাদের জন্য ছেড়ে দেবো বিরতির পর যতটুকু সময় পাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছিলাম, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল, জনতন্ত্র গণতন্ত্র। তাহমিদুল মুদ্দাসসির চৌধুরী, আপনার কাছে আগে আসতে চাই। আপনি বাগ চাষ করেন, কিন্তু আপনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আরেকজন আপনাদের মাহিন সরকার, তিনি এনসিপি করেন, কিন্তু তিনিও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনার দল কি বলছে, আপনি স্বতন্ত্র প্রার্থী হয়েছে? এখানে আজকে আমাদের সদস্য সচিবের একটি বিজ্ঞপ্তি প্রকাশে এসেছে মিডিয়ার জন্য। সেটি হচ্ছে, এখানে আসলে যেহেতু আমরা একটা প্যানেল দিয়েছি এবং এর বাহিরে অনেকেই হচ্ছে তারা ইচ্ছা পোষণ করেছে তারা সেখানে নির্বাচন করতে চায়, এবং যেহেতু সেখানে আসলে কোনো ধরনের মতৈক্যের মধ্যে আসা সম্ভব হয়নি, সেখানে আসলে সংগঠনের তরফ থেকে সেখানে কোনো বাধা ছিল না। তাহলে কি উন্মুক্ত করে দেওয়া হয়েছে? হ্যাঁ, সেটা উন্মুক্ত করে দেওয়া, মানে প্যানেলের বাইরেও যারা নির্বাচন করতে চায় করতে পারে। আমরা দেখেছি আসলে ভিপিজিএস এ সেখানে কোনো আসলে প্রতিদ্বন্দ্বী নাই। এজিএস হচ্ছে এখানে একজন, আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি এবং আমার কাছে মনে হয়েছে এখানে আসলে আমার পক্ষে হয়তো জেতা সম্ভব। তো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়েছি, এবং এখন পর্যন্ত যেহেতু সময় আছে, তো আমরা এটা আস্তে আস্তে আর পর্যবেক্ষণ করব। আর এর বাইরে আসলে এনসিপি কি সিদ্ধান্ত নেবে সেটা পুরোপুরি এনসিপির বিষয়। সেখানে আসলে আমি যেহেতু ছাত্র সংসদে আছি, ছাত্র সংসদের সিদ্ধান্তের ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করলে আমি সেটার উত্তর দিতে সহজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি ছিল, যেখানে অন্যান্য ছাত্র সংগঠন যারা ছিল তারা তো আবার যার যার জায়গায় অনেকে ফেরত গেছে, কিন্তু যেটা বলা হয় যে এর পরবর্তীতেই তো এনসিপি, বাকছাস এদের জন্ম। তো সেই জায়গা থেকে বেশ কিছু আমরা প্যানেল দেখলাম, 3টা বা 4টা প্যানেল, স্বতন্ত্র এবং দলীয় মিলে। আপনাদের মধ্যে কি অনৈক্যটা অনেক বেশি? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন, মানে বিপ্লবের পরে, বিপ্লবের আগে সবার একটা কমন গোল থাকে, একটা কমন ফোকাস থাকে, বাট এরপরে সবার আসলে পলিটিক্যাল ইন্টারেস্ট, অন্য ইন্টারেস্ট সবগুলো হচ্ছে আলাদা হয়ে যায়। এবং এখানে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা ছিল অনেকগুলা স্টেকের সমাহার, মানে যারা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আন্দোলন করেছে, তাদের সবার সমাহার, এবং এখানে তাদেরকেই সমন্বয় করা হয়েছে, এবং তাদের এক একজন এক এক দিকে চলে গেছে, এটা খুব স্বাভাবিক। এবং ধরেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ঐক্যের জায়গাটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনটা, এবং আমার মনে হয় এখানে এখনো ঐক্যটা আছে। যখনই আপনি ফ্যাসিবাদের কথা বলবেন, তখনই এই পুরো কমিউনিটিটা আবার এক জায়গায় চলে আসবে। আপনার ছাত্র সংগঠনের স্বার্থ হিসেব করে কি আপনি আবার প্রার্থিতা উইথড্র করবেন? সেটা আসলে মানে এখন আমি বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতি বলে দিবে। পরিস্থিতি যদি এরকম তৈরি হয় যে আমার কারণে সেখানে ছাত্র সংসদের কেউই জিতছে না, তাহলে হয়তো সেরকম সিদ্ধান্ত আসতে পারে। ধন্যবাদ আপনাকে। মেঘ মোল্লার বসু, আপনার কাছে আসতে চাই, কি করতে চান আসলে আপনারা ছাত্রদের জন্য? এই আপনার প্যানেল, আপনারা কি করতে চান? আমাদের প্যানেলের ঐক্যের যে মৌলিক প্রশ্ন সেটা হচ্ছে 71 এবং 24, দুটো প্রশ্নে একদম সলিড যারা রয়েছেন, এরকম মানুষ যারা সাংগঠনিক এবং অসাংগঠনিক, তাদের মধ্যে সর্বোচ্চ ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা প্যানেল তৈরি করার চেষ্টা করেছি। আমাদের প্যানেলটি দেখলে আপনি বুঝবেন যে এটি এই ক্যাম্পাসে যতগুলি প্যানেল হয়েছে তার মধ্যে সব থেকে বেশি অন্তর্ভুক্তিমূলক। 27 জন যে প্রার্থী, তার মধ্যে অন্তত 11 জন নারী রয়েছে, প্রায় 40% কাছাকাছি নারী পার্টিসিপেশন। আপনি দেখবেন যে 3 জন আদিবাসী ক্যান্ডিডেট, যাদের মধ্যে একজন চাকমা, একজন মারমা, একজন ত্রিপুরা, অর্থাৎ আদিবাসীদের ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেছেন। এবং আমাদের সাথে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তিনিও রয়েছেন। ক্যাম্পাসে শুধু মানুষ নিয়ে না, যারা পরিবেশ নিয়ে কাজ করেন, অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে কাজ করেন, এরকম 2 জন প্রার্থী আমাদের সাথে রয়েছেন। এই গোটা ডাইভার্সিটিটা শুধুমাত্র টোকেনিজমের জন্য না, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত ডাইভার্স জায়গা, যেখানে বিভিন্ন রকম জাতিসত্তার, বিভিন্ন রকম চিন্তাভাবনার, বিভিন্ন লিঙ্গের মানুষ এক জায়গায় অবস্থান করে। আমরা চাই এমন একটা প্যানেল, এই প্যানেলটিকে এভাবে করে কাজে লাগাতে, যেখানে এই প্রত্যেকটি গোষ্ঠীর, প্রত্যেকটি প্রান্তিক গোষ্ঠীর কোনো না কোনো ফর্ম অফ রিপ্রেজেন্টেশন থাকে,
এবং তার মধ্যে দিয়ে আমরা কালেকটিভলি যাতে করে ক্যাম্পাসে যেই ধরনের বৈষম্য রয়েছে, যেমন একটি হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের মধ্যে ক্ষমতার সম্পর্কের যে ভারসাম্য, সেই ক্ষেত্রে বৈষম্য, নারী পুরুষের অধিকারের প্রশ্নে যে বৈষম্য, এবং বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক এবং সামাজিক যেই বৈষম্য তাদের উপরে, এই প্রত্যেকটি জিনিসকে মোকাবেলা করার জন্য সবথেকে অর্গানাইজড এবং সলিউশন বেসড প্রপোজালগুলো আমরা আনতে চাই এবং সবথেকে অন্তর্ভুক্তিমূলক একটি জায়গা। ধন্যবাদ আপনাকে। 30 সেকেন্ডে যদি বলেন তাহমিদ আল মুদ্দাসির, আপনাকে কেন ভোট দিবে? স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি দাঁড়িয়েছেন, কেন আপনাকে ভোট দিবে? আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আমি একাডেমিয়ার কথা বলি, যে আমি দীর্ঘদিন একাডেমিয়ার সাথে জড়িত ছিলাম, আমার কিছু গবেষণা পেপার আছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে, আমার একটা গবেষণার যে একাডেমিয়ার যে সার্কেলটা সেখানে আমি পরিচিত। এর পাশাপাশি বিতর্ক অঙ্গনে আমার একটা খুব ভালো পদাচারণা আছে, সেখানে আমি ন্যাশনাল লেভেলে বিতর্ক করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন হয়েছি বেশ কয়েকবার। এর পাশাপাশি আমার একটা ব্যক্তিগত ইমেজ, যদি আমরা ক্লিন ইমেজের কথা বলি, আমি মনে করি যে আমার সেই ক্লিন ইমেজটি আছে, শিক্ষার্থীদের মধ্যে ওই গ্রহণযোগ্যতাটা আছে, যে তারা আমাকে পছন্দ করে বা আমার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই, আমার লিডারশিপকে তারা ওন করে। তো ওই জায়গা থেকে আসলে অনেকগুলো কারণই আছে তারা আমাদেরকে ভোট দেওয়ার, বাট আলটিমেট ডিসিশনটা শিক্ষার্থীদের। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। ডাকসু ছাত্রদের, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, সারা বাংলাদেশের আন্দোলন সংগ্রাম অধিকার আদায়ের বাতিঘর হয়েছিল। এবং এবারের ডাকসু নির্বাচন যদি সুন্দর এবং সব ছাত্ররা যদি সুন্দরভাবে ভোট দিতে পারেন, ভোটাররা, এবং তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে পারেন, এই যে নেতৃত্ব গড়ে তোলা, যেটি বলা হচ্ছে যে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে রাজনৈতিক দলগুলো এখানে প্রভাব বিস্তার করার যে চেষ্টা, এখানে আসলে আগ্রহ আছে বেশি একটু। তো সেই আগ্রহের জায়গা থেকে আমাদেরও আগ্রহ থাকবে যে নির্বাচনটা যেন সুন্দরভাবে হয় এবং এই যে তরুণ নেতৃত্ব, তাদের মধ্য থেকে আগামী নেতৃত্ব বাংলাদেশকে নেতৃত্ব দেবে এমন নেতা, মেধাবী মুখ বেরিয়ে আসবে, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।